হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা রাইটস অফ অ্যারেস্টেড পারসনস নিয়ে আলোচনা করব, অর্থাৎ একজন অ্যারেস্টেড পারসনের কী কী অধিকার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যাজ প্রোভাইডেড আন্ডার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সংবিধান এবং ক্রিমিনাল প্রসিডিওর কোডের মধ্যে কী কী অধিকারগুলো একজন অ্যারেস্টেড পারসনকে দেওয়া হয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে একে একে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো এর আগের ভিডিওতে আমরা অ্যারেস্ট এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। দ্য ফার্স্ট ওয়ান ইজ রাইট টু বি ইনফর্ম দ্য গ্রাউন্ড অফ অ্যারেস্ট, অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় তখন সেই ব্যক্তির অধিকার আছে সেই অ্যারেস্টের গ্রাউন্ড অর্থাৎ রিজন জানার। ঠিক আছে, তো এই কোডের সেকশন 50 সাবসেকশন 1-এ বলা হয়েছে, হোয়েন অ্যানি পারসন ইজ অ্যারেস্টেড দ্য অ্যারেস্টিং অথরিটি ইজ বাউন্ড টু ডিসক্লোজ দ্য গ্রাউন্ড অর রিজন অফ সাচ অ্যারেস্ট, অর্থাৎ যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে, সাপোজ এখানে আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, যদি কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে তো পুলিশ অফিসার এখানে বাউন্ড থাকবে সেই অ্যারেস্টের গ্রাউন্ড বা রিজন সেই ব্যক্তিকে জানানোর। ঠিক আছে, দ্য সেকেন্ড ওয়ান ইজ right to be informed, right of bail. So according to section 50 subsection 2 of the code, if arrested person is accused of a bailable offense, then the police or arresting authority has to inform him that he has the right to bail. তো এইখানে যদি কোনো ব্যক্তিকে বেইলেবল অফেন্সের জন্য অ্যারেস্ট করা হয় তো এইখানে পুলিশ অফিসার বা অ্যারেস্টিং অথরিটির এটা হচ্ছে ডিউটি যে সেই অ্যারেস্টেড পারসনসকে জানানো যে তার রাইট টু বেল আছে, কারণ সে হচ্ছে একটা বেইলেবল অফেন্সের জন্য অ্যারেস্টেড হয়েছে। ঠিক আছে, দ্য থার্ড ওয়ান ইজ রাইট টু বি প্রডিউস বিফোর আ ম্যাজিস্ট্রেট। তো সেকশন 56 অফ দ্য কোডে বলা হয়েছে, দ্য পুলিশ অফিসার মেকিং অ্যারেস্ট অফ আ পারসন হ্যাজ টু প্রডিউস সাচ পারসন বিফোর দ্য ম্যাজিস্ট্রেট হ্যাভিং দ্য জুরিসডিকশন, অর্থাৎ পুলিশ অফিসার যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করবে সেই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে কি করতে হবে, পেশ করতে হবে, বা ম্যাজিস্ট্রেটের সামনে সেই ব্যক্তিকে নিয়ে যেতে হবে। এবার কথা হচ্ছে কোন ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাবে। সাপোজ কোচবিহারের একজন পুলিশ কোনো একজন ব্যক্তিকে আটক করে কোচবিহারে রাখলো, তো এইবার এই কোচবিহারের মধ্যে যেখানে সেই ব্যক্তিকে রাখা হলো সেই জায়গার মধ্যে যে ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশন থাকবে বা সেই এরিয়ার যে ম্যাজিস্ট্রেট সেই ম্যাজিস্ট্রেটের সামনে সেই অ্যারেস্টেড পারসনকে কি করতে হবে, নিয়ে যেতে হবে। আর সেকশন 76 আরও বলা হয়েছে, দ্য পারসন এক্সিকিউটিং আ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট মাস্ট প্রডিউস দ্য পারসন বিফোর আ কোর্ট উইদিন 24 আওয়ার্স, অর্থাৎ এই সেকশনে বলা হয়েছে যে যখন কোনো একজন ব্যক্তিকে ওয়ারেন্টের মাধ্যমে অ্যারেস্ট করা হলো তো সেই ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে কি করতে হবে, কোর্টের সামনে পেশ করতে হবে। এই সেম জিনিসটা কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেলে 22 ক্লজ 3-তে বলা হয়েছে। সো দিস ইজ আ ফান্ডামেন্টাল রাইটস। তো আমরা জানি যে কোনো অ্যারেস্টেড পারসনকে 24 ঘন্টার বেশি কোনো ম্যাজিস্ট্রেটের সামনে পেশ না করে পুলিশ কিন্তু কি করতে পারে না, আটকে রাখতে পারে না। যদি রাখে তাহলে কিন্তু আমরা কোর্টের সামনে হ্যাবিয়াস কর্পাস রিটের জন্য কি করতে পারি, অ্যাপ্লিকেশন করতে পারি। ঠিক আছে, The fourth one is right of not detain more than 24 hours without judicial appearance. অর্থাৎ when any person is arrested without a warrant shall not be detained more than 24 hours. সেকশন 57-এ বলা হয়েছে কোনো ব্যক্তিকে যদি ওয়ারেন্ট ছাড়া অর্থাৎ কগনিজেবল অফেন্সের জন্য অ্যারেস্ট করা হয় তো সেই ব্যক্তিকে 24 ঘন্টার বেশি কিন্তু কি করা যাবে না, আটকে রাখা যাবে না জুডিশিয়াল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ কোর্টের সামনে পেশ না করে কিন্তু তাকে 24 ঘন্টার বেশি কি করা যাবে না, আটকে রাখা যাবে না। দ্য টাইম অফ জার্নি ইজ টু বি এক্সক্লুডেড। আচ্ছা, এই 24 ঘন্টার মধ্যে কিন্তু জার্নি টাইমটাকে এক্সক্লুড করতে হবে। সাপোজ কোনো একজন ব্যক্তিকে দিল্লির থেকে অ্যারেস্ট করে কলকাতা নিয়ে আসা হলো, তো এই যে দিল্লির থেকে কলকাতা আসতে যে টাইমটা লাগলো সেই জার্নির টাইমটা কিন্তু এই 24 ঘন্টার মধ্যে কাউন্ট হবে না। ঠিক আছে, রাইট টু কনসাল্ট লিগাল প্র্যাকটিশনার। According to Article 22 Clause 2, the arrested persons has the right to defend by a legal practitioner. অর্থাৎ আমাদের সংবিধানের 22 নম্বর ধারাতে বলা হয়েছে যে প্রতিটা অ্যাকিউজড পারসনের রাইট আছে লিগাল প্র্যাকটিশনার দ্বারা নিজেকে ডিফেন্ড করার। ঠিক আছে,
তো এই ক্রিমিনাল প্রসিডিওর কোডের সেকশন 303তেও কিন্তু সেম প্রিন্সিপালের কথাই কিন্তু বলা হয়েছে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ রাইট টু বি এক্সামাইন্ড বাই মেডিকেল প্র্যাকটিশনার। এভরি অ্যারেস্টেড পারসন হ্যাজ টু বি এক্সামাইন্ড বাই আ মেডিকেল অফিসার who is in service of central or state government under section 54 subsection 1। অর্থাৎ এই ক্রিমিনাল প্রসিডিওর কোডের সেকশন 55 এর সাবসেকশন 1 এ বলা হয়েছে যে যখনই কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হবে তো সেই ব্যক্তির অধিকার হচ্ছে মেডিকেল প্র্যাকটিশনারের দ্বারা এক্সামাইন্ড হওয়া, ঠিক আছে, অর্থাৎ তার মেডিকেল এক্সামিনেশন করতে হবে। আর কাকে দিয়ে করাতে হবে? অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে সার্ভিস করে এমন মেডিকেল অফিসারকে দিয়ে কিন্তু এই মেডিকেল এক্সামিনেশনটা করাতে হবে, ঠিক আছে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ রাইট টু ফ্রি লিগাল এইড। ফ্রি লিগাল এইড মানে কি? বিনা পয়সায় আইনি সহায়তা। তো খাত্রি ভার্সেস স্টেট অফ বিহার, দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট ইফ দ্য অ্যাকিউজড ইজ ইনডিজেন্ট পারসন দেন দ্য স্টেট শ্যাল প্রোভাইড হিম ফ্রি লিগাল এইড। অর্থাৎ এই কেসটার মধ্যে সুপ্রিম কোর্ট অ্যারেস্টেড পারসনের আরেকটা অধিকারকে স্বীকৃতি দিয়েছে। সেটি কি? যদি অ্যারেস্টেড পারসন কোনো ইনডিজেন্ট পারসন হয় তাহলে সেটা হচ্ছে স্টেটের ডিউটি সেই ইনডিজেন্ট পারসনকে ফ্রি লিগাল এইড দেওয়ার, ঠিক আছে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ রাইট টু হেলথ অ্যান্ড সেফটি। এভরি অ্যারেস্টেড পারসন হ্যাজ দ্য রাইট অফ হিজ হেলথ অ্যান্ড সেফটি। অর্থাৎ যখনই কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হবে সেই অ্যারেস্টেড ব্যক্তির কিন্তু রাইট টু হেলথ এবং সেফটি থাকবে। কেন থাকবে? কারণ আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে দ্য অ্যাকিউজড পারসন ইজ ট্রিটেড ইনোসেন্ট আনটিল দ্য গিল্ট ইজ প্রুভেড। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তির দোষ বা অপরাধ প্রমাণ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে কি করা হয়? নির্দোষ হিসাবে ধরা হয়। তো একজন নির্দোষ ব্যক্তির কিন্তু স্বাস্থ্য এবং সেফটির কিন্তু অধিকার থাকে, ঠিক। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ দ্য অ্যারেস্টেড পারসন শ্যাল নট সাবজেক্ট to more restraint than necessary to prevent his escape। সেকশন 49। অর্থাৎ এই ক্রিমিনাল প্রসিডিওর কোডের সেকশন 49 বলা হয়েছে যে যখনই কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হবে তো তখন তার উপর অতিরিক্ত কোনো বল প্রয়োগ করা হবে না। তার উপর শুধুমাত্র সেই পরিমাণ বল প্রয়োগ করা হবে যে পরিমাণ বল প্রয়োগ করলে তাকে কি করা যাবে? যাতে সে পালিয়ে যেতে না পারে সেটা আটকানো যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যাতে পালিয়ে না যায় সেইটাকে আটকানোর জন্য একটা রিজনেবল ফোর্স বা রেস্ট্রেন্ট কিন্তু কি করা যাবে? ব্যবহার করা যাবে। তার থেকে বেশি ফোর্স কিন্তু ব্যবহার করা যাবে না। সাপোজ কোনো একটা ব্যক্তি চুরি করেছে, হি হ্যাজ কমিটেড আ থেফট, তো সেই ব্যক্তির উপর এমন ফোর্স ব্যবহার করা হলো যাতে সেই ব্যক্তিটির মৃত্যু হয়ে গেল। অর্থাৎ সেই ব্যক্তিটা যে অপরাধটার জন্য অ্যারেস্ট হলো সেই অপরাধটার শাস্তিও কিন্তু মৃত্যু ছিল না, কিন্তু যেহেতু অ্যারেস্ট করার সময় অতিরিক্ত বল প্রয়োগ করা হলো, ফোর্স ইউজ করা হলো, সেই কারণে সেই ব্যক্তিটার কিন্তু কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল। তো সেই জন্য কিন্তু বলা হয়েছে যে নেসেসারি অর্থাৎ রিজনেবল রেস্ট্রেন্ট ছাড়া কিন্তু এক্সট্রা কিন্তু ফোর্স বা বল প্রয়োগ করা যাবে না। তো এই ছিল অ্যারেস্টেড পারসনের কতগুলো রাইটস নিয়ে ভিডিওটি। এর পরের ভিডিওতে আমরা কি করে অ্যারেস্ট হয়, হাউ অ্যারেস্ট ইজ মেড অ্যান্ড হু ক্যান অ্যারেস্ট, এই বিষয় নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।